উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। আমরা অবস্থান করছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র 9.4 এর প্রক্ষেপক অধ্যায়ে। তো ইতিপূর্বে আমি এই অধ্যায়ের দুটি ক্লাস নিয়েছিলাম, আজ তৃতীয় ক্লাসটি নেব। তো সরাসরি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। তো আজকের ক্লাসটা একটু কঠিন হবে, তোমরা চেষ্টা করলে আশা করছি সবাই বুঝতে পারবে। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সরাসরি চলে যাচ্ছি। তো আশা করছি তোমরা সবাই স্লাইডটি দেখতে পাচ্ছ। তো এক্ষেত্রে তো এটা মিনিমাইজ করে নিলাম আমি, সব যাতে দেখতে পাও ছবিটা ভালো করে। তো এক্ষেত্রে দেখো, প্রথম যে জিনিসটা দেখাবো যে একই আনুভূমিক পাল্লা আর এর জন্য ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর দুইটি গতিপথ থাকবে এবং নিক্ষেপ কোণ দুটি হবে, এটা দেখবো আমরা। তো মনে করো এখানে অবিন্দু হতে একটি বস্তু কণাকে ইউ বেগে অবিন্দু হতে একটি বস্তু কণাকে ইউ বেগে আলফা কোণে নিক্ষেপ করা হলো। তাহলে বস্তুটা এই দিকে প্রাস হয়ে এইভাবে গিয়ে গিয়ে শূন্য এদিকে এসে বিতে পতিত হলো। এক্ষেত্রে এই বস্তুর আনুভূমিক পাল্লাটা হলো অবি। তাহলে আমরা জানি ইউ বেগে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লাটা হলো আর হলো ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে আমাদের অঙ্কতে কাজে লাগবে। এটা থেকে আমরা আরেকটা সূত্র নিয়ে আসব। তো শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এরপরের লাইনটা আমরা যেটা লিখব, আর ইকুয়াল টু লিখতে পারি আমরা ইউ স্কোয়ার সাইন পাই মাইনাস টু আলফা। এটা কিভাবে লিখতে পারি একটু মনোযোগ দাও। এই যে পাই, এখানে এখানে পাই সমান হলো, পাইটা হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে এটা কয় 90, 180 ডিগ্রি হলো 290, 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 90 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে 2, 90 ডিগ্রির সাথে 2, কাজেই সাইনই রয়ে গেল, 2 আলফা বসলো, এটা গেছে 290 মাইনাস 2 আলফা, এটা গেল সেকেন্ড কোয়াড্রেন্টে, কাজেই সাইনের আগে প্লাস বসলো। এই অবস্থায় আমরা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন, আমরা এই জায়গাতে আমরা 2 কমন নিব। 2 কমন নিলে পাই বাই 2 মাইনাস আলফা, 2 এর সাথে এটা তোমরা গুণ করো, 2 ইন্টু পাই বাই 2, 2 কাটা গেলে পাই, আর এটা আসলো 2 আলফা। এই অবস্থায় আমরা এই আনুভূমিক পাল্লা এটার সাথে, এই সমীকরণের সাথে আমরা এই সমীকরণটা কম্পেয়ার করব। বোঝার চেষ্টা করো, ডান পক্ষে আর এবং আর ঠিক আছে, ইকুয়াল টু ঠিক আছে, ইউ স্কোয়ার ঠিক আছে, সাইন এখানে 2 দেওয়া আছে, সাইন এখানে 2 দেওয়া আছে, নিচের রাশি জি এর সাথে জিটা মিলে গেছে। পার্থক্য কোথায়? নিক্ষেপ কোণ। এখানে নিক্ষেপ কোণ আলফা, আর এখানে নিক্ষেপ কোণটা হলো পাই বাই 2 মাইনাস আলফা। এটা কিন্তু অঙ্ক করতে কাজে লাগবে। আমরা দেখো, এটা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আনুভূমিক পাল্লাটা কিন্তু একই। আনুভূমিক পাল্লা এটা আর, এটা এবং আর, কাজেই একই আনুভূমিক পাল্লা আর এর জন্য
ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর দুইটি গতিপথ থাকবে এবং প্রথমটির একটার নিক্ষেপ কোণ যদি আলফা হয় তাহলে অপরটির নিক্ষেপ কোণ হবে π/2 মাইনাস আলফা। এবার চিত্রটা একটু একটু লক্ষ্য করবে, এই যে এটা নিক্ষেপ কোণ হবে π/2 মাইনাস আলফা এবং বেগটা একই, অর্থাৎ এখানে লক্ষ্য করো একই বেগে নিক্ষেপ করা হয়েছে, একই বেগে নিক্ষেপ করা হয়েছে দুইটা বস্তুকে, একটা বস্তুকে আলফা কোণে আর একটা বস্তুকে π/2 মাইনাস আলফা কোণে। তাহলে দুইটি বস্তু দুইটি ভিন্ন গতিপথে গিয়ে একই আনুভূমিক দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একই আনুভূমিক পাল্লা আর এর জন্য ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর দুইটি গতিপথ থাকবে এবং একটির নিক্ষেপ কোণ যদি আলফা হয় তাহলে অপরটির নিক্ষেপ কোণ হবে π/2 মাইনাস আলফা। এবং এই নিয়মে কিন্তু আমরা অঙ্কগুলো করব। এবার এটা বুঝতে পারছো কিনা, এটা অঙ্কতে কাজে লাগবে। একই আনুভূমিক পাল্লা আর এর জন্য ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর দুইটি গতিপথ থাকবে এবং একটির নিক্ষেপ কোণ যদি আলফা হয় তাহলে অপরটির নিক্ষেপ কোণ হবে π/2 মাইনাস আলফা। এবার আমরা পরবর্তী অঙ্কটি করার জন্য একটা সূত্র লাগবে, তো আশা করছি এক সপ্তাহ পূর্বে নিয়েছিলাম, তো ক্লাসটা ভুলে গেছো, যার পরিপ্রেক্ষিতে এখন একটি সূত্র দেখাচ্ছি। ধরি অবিন্দু হতে একটি বস্তু কণাকে ইউ বেগে আনুভূমিকের সহিত আলফা কোণে নিক্ষেপ করা হলো। তাহলে অবিন্দুতে তার বস্তুটা যখন এই দিকে গিয়ে গিয়ে এভাবে আসবে, বস্তু এখানে আসলে এতটুক উলম্ব দূরত্ব আর এই জায়গাটুকু আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। তো যেহেতু বস্তুটা উলম্ব দূরত্ব এবং আনুভূমিক দূরত্ব দুইটা দূরত্বই অতিক্রম করে, কাজেই তার ইউ বেগের কি আছে, তার আনুভূমিক বেগ আছে আবার উল্লম্ব বেগও আছে। তাহলে এক্ষেত্রে আদি আনুভূমিক বেগটা হলো ইউ কজ আলফা এবং আদি উলম্ব বেগটা হলো ইউ সাইন আলফা। আদি আনুভূমিক বেগ ইউ কজ আলফা, আদি উলম্ব বেগ আই ইউ সাইন আলফা, যেটা পূর্বে দেখিয়েছিলাম তোমাদের। ঊর্ধ্বমুখী যখন বস্তুর ক্ষেত্রে ত্বরণটা হবে মাইনাস জে আর নিম্নমুখী বস্তুর ক্ষেত্রে ত্বরণটা হবে প্লাস জি, আর আনুভূমিক বরাবর জি এর অংশ কত, শূন্য। বস্তুটা তো এদিকে যাচ্ছে, এই শূন্যে যাচ্ছে, উপরে আকাশপথে শূন্যে যাচ্ছে, বস্তুটা শূন্যে গেছে, কাজে আনুভূমিক দিকে তার ত্বরণটা কি হবে, শূন্য। যেটা পূর্বের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, আনুভূমিক বেগ ইউ কজ আলফা সর্বদা অপরিবর্তিত থাকবে। এবার আমরা পরবর্তী অঙ্কতে কাজে লাগবে যেটা, সেই সূত্রটা আমরা এখন দেখব। একবার দেখছো তোমরা, বৃহত্তম উচ্চতাটা বের করব। বৃহত্তম উচ্চতা আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এফ এর সূত্র থেকে পাই। দেখো বস্তুটা অবিন্দু থেকে উপরের দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, বস্তুটা অবিন্দু হতে উপরের দিকে যাচ্ছে, কাজেই এটা ঊর্ধ্বমুখী বস্তু। তো ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে এফটা হবে মাইনাস জি, এই যে মাইনাস জি, এসটা হবে এইচ। তাহলে বৃহত্তম উচ্চতা বের করব। একটি বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, একটি বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে বস্তু যত উপরে উঠবে এর বেগ ক্রমশ কমতে থাকবে এবং সর্বাধিক উচ্চতায় শেষ বেগ শূন্য হবে। তাহলে বৃহত্তম উচ্চতা
শেষ বেগ শূন্য, ভি শূন্য। যেহেতু উচ্চতা, বৃহত্তম উচ্চতা বের করব, কাজে সব কিছু আমরা উচ্চতা বা উলম্ব বরাবর বিবেচনা করব। তাহলে এখানে দেখো, সর্বাধিক উচ্চতায় শেষ বেগ শূন্য, সর্বাধিক উচ্চতায় শেষ বেগ শূন্য ইকুয়াল টু, এটা হলো আদি বেগ। আদি বেগটা কি হবে? আদি উলম্ব বেগ। তাহলে আদি উলম্ব বেগ কত? ইউ সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস 2g, স্মল এইচটা কত হবে? ক্যাপিটাল এইচ। এবার দেখো, শূন্য ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2gh। এখান থেকে আমরা ক্যাপিটাল এইচ এর মানটা বের করব। এটা এই পাশে নিয়ে আসবো, 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, বা ক্যাপিটাল এইচ ইকুয়াল টু কত হবে? ক্যাপিটাল এইচ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা হলো বৃহত্তম উচ্চতা। তাহলে বৃহত্তম উচ্চতা বের করার সূত্রটা কত বলতো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এটা হলো বৃহত্তম উচ্চতা সূত্র, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এবার দেখো, আমরা ভ্রমণকাল বের করব, এটাও আমাদের কাজে লাগবে। দেখো এখানে এটা হলো দূরত্ব, তাহলে এটা হলো ইউ। দেখো, এটা সূত্রটা তোমরা অবশ্যই জানো, ইউ আদি বেগে এফ ত্বরণে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস। এখানে আমরা ভ্রমণকাল বের করব, বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তার অর্থ কি? এটা ঊর্ধ্বমুখী বস্তু। উপরের দিকে গেলে এই ডিস্টেন্সের এসটা হয়ে যাবে এইচ ইকুয়াল টু আদি বেগটা হবে ইউটি, এবং এফটা কি? ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে এফটা হয়ে যাবে মাইনাস জি, আর হবে এটা টি স্কোয়ার। এখান থেকে এই সূত্র থেকে আমরা ভ্রমণকাল বের করব। তো ধরে নিলাম বস্তুটা, এখানে দেখো ক্যাপিটাল টি সময়ে, এটা লাইনটা পরে দিচ্ছি, দেখো ধরি বস্তুটা ক্যাপিটাল টি সময়ে অবিন্দু হতে এইদিকে গিয়ে এই বিতে আসছে। ক্যাপিটাল টি সময়ে বস্তুটি অবিন্দু হতে এদিকে গিয়ে বি বিন্দুতে পড়ছে। কাজেই বিতে আসার পর তার উলম্ব সরণ কত? শূন্য। এই জায়গা থেকে অবিন্দু থেকে বস্তুটি এদিকে এভাবে গিয়ে এই বিতে আসছে। কাজে এখানে তার উলম্ব দূরত্ব শূন্য। কাজে এইচ কত? শূন্য। উলম্ব দূরত্ব শূন্য। আমরা ভ্রমণকাল বের করব। ইউটা হলো আদি বেগ, তাহলে এটা কি হবে? আদি উলম্ব বেগ। তাহলে আদি উলম্ব বেগ কত? ইউ সাইন আলফা ইন্টু ক্যাপিটাল টি মাইনাস 1/2g ক্যাপিটাল টি স্কোয়ার। এটা এই পাশে চলে আসলো, 1/2g ক্যাপিটাল টি স্কোয়ার ইউ সাইন আলফা ইন্টু টি। এটাকে আমরা এটা কাটবো, 1/2gt, বা জিটি ইকুয়াল টু কত? 2u সাইন আলফা, বা ক্যাপিটাল টি ইকুয়াল টু কত? 2u সাইন আলফা বাই জি। তাহলে আমরা এখানে এই সূত্র এবং এই সূত্র আমাদের কাজে লাগবে পরবর্তী অঙ্কগুলোতে। অর্থাৎ বৃহত্তম উচ্চতা বের করার সূত্র হলো এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, আর ক্যাপিটাল টি হলো 2u সাইন আলফা বাই জি। আরেকটা হলো আনুভূমিক পাল্লা, যেটা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম। আনুভূমিক পাল্লা আর হলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আমরা পরবর্তী মেইন অঙ্কতে এখন চলে যাব। দেখো, এটা এই অঙ্কটি করব। প্রশ্নটি আমরা পড়ে নিই। যদি কোনো প্রক্ষিপ্ত বস্তুর দুইটি গতিপথে
বৃহত্তম উচ্চতা h এবং h1 হয়, তবে প্রমাণ করো যে আনুভূমিক পাল্লা r ইকুয়াল টু 4 স্কয়ার রুট h এবং h1। তো দেখো এখানে বোঝার চেষ্টা করো, প্রক্ষিপ্ত বস্তুর দুইটি গতিপথে বৃহত্তম উচ্চতা h এবং h1, দুইটা গতি এবং একই আনুভূমিক পাল্লা r। এখানে আনুভূমিক পাল্লা কিন্তু একই, অর্থাৎ দুইটি গতিপথে বৃহত্তম উচ্চতা পৃথক, অর্থাৎ একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে দুইটি নিক্ষেপ করা হয়েছে দুইভাবে, দুটি ভিন্ন কোণে, এবং দুইটি গতিপথের বৃহত্তম উচ্চতা দুইটি, তাহলে আনুভূমিক পাল্লা আর এর মানটা বের করতে হবে। তো দেখো আমরা জানি একই আনুভূমিক পাল্লা আর এর জন্য ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর দুইটি গতিপথ থাকে, একটির নিক্ষেপ কোণ আলফা হলে অপরটির নিক্ষেপ কোণ π/2 মাইনাস আলফা, যেটা প্রথমে দেখিয়েছিলাম আমরা। একই আনুভূমিক পাল্লা আর এর জন্য ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর দুইটি গতিপথ থাকে, একটির নিক্ষেপ কোণ আলফা হলে অপরটির নিক্ষেপ কোণ হবে π/2 মাইনাস আলফা। এবার দেখো, প্রথম গতিপথে বৃহত্তম উচ্চতাটা হলো h, কি হবে, ধরি ইউ বেগে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর বৃহত্তম উচ্চতাটা হলো h। তাহলে আমরা পূর্বের স্লাইডের সূত্র থেকে জানি আমরা বৃহত্তম উচ্চতা h সমান কত, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g। এই কন্ডিশনটা আমরা পেয়ে গেলাম। ধরি ইউ, অর্থাৎ এই যে ইউ বেগে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর বৃহত্তম উচ্চতা h, এটা দুইটি ভিন্ন গতিপথে বৃহত্তম উচ্চতা h এবং h1, এবং আনুভূমিক পাল্লা কিন্তু একই। তাহলে এই সূত্রটা আমরা পূর্বেই জানি। আবার ধরি ইউ বেগে π/2 মাইনাস আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর বৃহত্তম উচ্চতা h1। এক্ষেত্রে এটা সেম থাকবে সবগুলো, ইউ বেগ, আর বৃহত্তম উচ্চতা এইচটা হবে h1, আর এই জায়গাতে আলফায়ের পরিবর্তে হবে π/2 মাইনাস আলফা। অতএব h1 সমান হবে ইউ স্কয়ার সাইন স্কয়ার, আর আলফার পরিবর্তে বসবে π/2 মাইনাস আলফা। শিক্ষার্থীবৃন্দ এবার লক্ষ্য করো, h1 সমান হবে ইউ স্কয়ার 190 মানে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা, সাইনটা হয়ে যাবে কজ আলফা, স্কয়ার এটা হয়ে যাবে কস স্কয়ার। তো এই অবস্থায় আমরা h এর মান, এই যে h এর মান এবং h1 এর মানটা দুইটাই আমরা পেয়ে গেছি। আমরা এখন পরবর্তী স্লাইডে গিয়ে অঙ্কটি সমাপ্ত করব। সবাই বোঝার চেষ্টা করবে। এই যে লাল লেখাগুলো, এগুলো আমরা পূর্বের স্লাইড থেকে পেয়ে গেছি। আলফা কোণের নিক্ষিপ্ত বস্তুর বৃহত্তম উচ্চতা এইচটা হলো ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, আর π/2 মাইনাস আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর বৃহত্তম উচ্চতাটা হলো h1। এটাও আমরা পূর্বের স্লাইড থেকে পেয়েছি, এবং এই আর এর মানটা হলো, এটা বের করতে হবে আনুভূমিক পাল্লা। এটা লিখবা না সব কেউই। তো অতএব আনুভূমিক পাল্লা
আর ইকুয়াল টু হলো ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আমরা ক্যালকুলেশন করব। আর ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার সাইন 2a, সাইন 2 এর সূত্র হলো 2 সাইনে কজে। সাইন 2 এর সূত্র হলো 2 সাইনে কজে। এবার এই 2টাকে আমরা সামনে নিয়ে আসলাম, 2 ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি। এবার মনোযোগ দাও সবাই, রাইট সাইডে দেখো, এখানে এই আর এর মানটা প্রমাণ করতে হবে। তো রাইট সাইডে যেহেতু স্কোয়ার রুট আছে, রাইট সাইডে যেহেতু এখানে স্কোয়ার রুট আছে, কাজেই এই জায়গাতে আমরা কি করব, একটা স্কোয়ার রুট দিয়ে দিব। এখানে আমরা স্কোয়ার রুট দিয়ে দিব। কাজেই আর ইকুয়াল টু স্কোয়ার রুট যদি দেই, 2টা হয়ে যাবে 4, 2 হবে 4, ইউ স্কোয়ার হবে ইউ টু দি পাওয়ার 4, সাইন আলফাটা হবে সাইন স্কোয়ার আলফা, কজ আলফাটা হবে কস স্কোয়ার আলফা, আর নিচে জিটা হবে জি স্কোয়ার। তো এটা আসলো। এবার লক্ষ্য করো, এখানে আছে কি, স্কোয়ার রুটের ভিতরে কি আছে, ক্যাপিটাল এইচ আর ক্যাপিটাল H1। আমরা স্কোয়ার রুটের ভিতরে সরাসরি আমরা এইচ এবং H1 এর মানটা বসিয়ে এই রাশির সাথে আমরা অ্যাডজাস্ট করে নিব। তাহলে দেখো, প্রথমে আমরা এই এইচ এর মান এটা বসালাম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এই যে H1 এইচ এর মান বসালাম। পরবর্তীতে আমরা H1 এর মানটা বসাবো। তো H1 এর মানটা কত, ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2g। এবার উপরটার সাথে অ্যাডজাস্ট করব, ইউ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 চলে গেল, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, জি এবং জিতে গুণ করার পর জি স্কোয়ার, 2 দুগুণে 4, নিচে 4 আছে, উপরে 4 রাখবো, এই যে 16 লিখবো, 2 দুগুণে 4, এখানে কত, 4 4 16, উপরের রাশির সাথে সম্পূর্ণ অ্যাডজাস্ট হয়ে গেছে। এই অবস্থায় আমরা এখানে মানটা বসাবো। একটু মনোযোগ দাও, এই যে 16 বর্গমূল কত, 4, এই 4টা আসলো, 16 বর্গমূল 4, 4টা আসলো বাইরে। এবার মানটা বসিয়ে দেব, 4 স্কোয়ার রুট, এই রাশির মানটা হলো এইচ এবং এই রাশির মানটা হলো H1। প্রুভড, এটা প্রমাণ হয়ে গেল। ওটা কিন্তু অনেক সহজ অঙ্কটি, আশা করছি সবাই বুঝতে পারছো। এবার পরবর্তী স্লাইডে পরবর্তী অঙ্কতে যাব। দেখো, এটাও সহজ এবং অনেকটা পূর্বেরটার মতো। আমরা প্রশ্নটি পড়ছি, একটি বস্তু একই বেগে আনুভূমিক তলের সাথে 2টি ভিন্ন কোণে প্রক্ষিপ্ত হয়ে একই আনুভূমিক পাল্লা আর অতিক্রম করে। যদি তার ভ্রমণকাল T1 ও T2 হয়, তবে দেখাও যে আর ইকুয়াল টু কত, 1/2 জি TR T1। এখানে আসছে কি বলো, একই আনুভূমিক পাল্লা, অনেকটা আগেরটার মতো। সমাধান লক্ষ্য করো, আমরা জানি পূর্বে যেটা লিখছিলাম সেটাই, একই আনুভূমিক পাল্লা আর এর জন্য
ইউ বেগে নিক্ষিপ্ত বস্তুর দুইটি গতিপথ থাকবে, একটির নিক্ষেপ কোণ যদি আলফা হয় তাহলে অপরটির নিক্ষেপ কোণ হবে π/2 মাইনাস আলফা। এখানে ভ্রমণকাল আছে, তো ভ্রমণকাল বের করার সূত্রটা কি আমরা পূর্বের স্লাইডে প্রথমে দেখিয়েছিলাম, দুইটি স্লাইড পূর্বে। ভ্রমণকাল বের করার সূত্র হলো 2u sin alpha বাই জি। এখন দেখো, ধরি ইউ বেগে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর ভ্রমণকাল t1, অতএব t1 সমান 2u sin alpha বাই জি। এটা t1 এর মান বেরোলো। আবার ধরি ইউ বেগে π/2 মাইনাস আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর ভ্রমণকাল t2, দেওয়াই আছে তার দুইটা ভিন্ন গতিপথে ভ্রমণকাল t1 আর t2। এখানে দেওয়া আছে দুইটি ভিন্ন গতিপথে ভ্রমণকাল t1 আর t2। তাহলে এখানে ভ্রমণকাল t2 এর ক্ষেত্রে কি হবে, t1 এর জায়গায় বসবে t2, একই আনুভূমিক পাল্লা অতিক্রম করছে, তো এক্ষেত্রে এখানে আলফার পরিবর্তে বসবে π/2 মাইনাস আলফা। অতএব t2 ইকুয়াল টু 2u সাইন π/2 মাইনাস আলফা বাই জি। এই অবস্থায় t2 সমান হবে 2u, এটা হলো 190, কাজেই সাইনটা হয়ে যাবে কজ আলফা, এটা গেছে 190 মাইনাস আলফা, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে, তার আগে আসবে প্লাস। আমরা এই স্লাইড থেকে আমরা পেয়ে গেছি ভ্রমণকাল t1 আর t2 এর মান দুটাই পেয়ে গেছি। এবার এই t1 এবং t2 এর মান আমাদের পরবর্তী স্লাইডে আমাদের কাজে লাগবে, বোঝার চেষ্টা করবে সবাই। দেখো, এই যে আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর ভ্রমণকাল হলো t1, আর এটা হলো π/2 মাইনাস আলফা কোণে নিক্ষিপ্ত বস্তুর ভ্রমণকালটা হলো t2। প্রমাণ করতে হবে r ইকুয়াল টু 1/2 জি টি আর t1। বোঝার চেষ্টা করে সকলে। আমরা জানি আনুভূমিক পাল্লা আর ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এবার আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2a, সূত্রটা হলো 2 সাইন এ কজ এ, অর্থাৎ সাইন 2 আলফা সমান হলো 2 সাইন আলফা কজ আলফা। এই অবস্থায় এই 2টা সামনে চলে আসলো, তাহলে আসলো 2 ইউ স্কোয়ার সাইন আলফা কজ আলফা বাই জি। এবার লক্ষণীয় দেখো, আমাদের যেটা প্রমাণ করতে হবে, তো প্রমাণ করতে বলছে আমাদের এখানে আর ইকুয়াল টু 1/2 জি টি আর t1। এই অবস্থায় আমরা এই টি এবং t1 এর মানটা আমরা আলাদাভাবে বসাই দেব। এখানে দেখো, এখানে আমরা t1 এইটা t1 আর t2 এর মান আলাদা বসাই দিলাম। বসানোর পরবর্তীতে আমরা উপরের রাশির সাথে অ্যাডজাস্ট করব। দেখো,
এই যে এই জির দেখো এখানে নিচে জি আছে একটা, নিচে জি একটা আছে, আমরা দুটা লিখছি, কাজে একটা জি এখানে লিখব। জি, এই জির সাথে জি কাটা, একটা জি রয়ে গেল। এবার ইউ এবং ইউ হলো ইউ স্কোয়ার, সাইন আলফা কজ আলফা, সাইন আলফা কজ আলফা। এখানে রয়ে গেছে একটা টু, এখানে আছে কয়টা টু, একটা দুইটা টু, একটা বাড়তি টু আছে, এই 1/2টা এখানে লিখব। তোমরা আশা করি বুঝতে পারবে। অর্থাৎ টি1 এবং টি2, টি1 টি2-র মান পাশাপাশি লিখে অঙ্কটি করে নিব। এবার মান বসাবো 1/2 জি, এটার মান হলো টি, আর এটার মানটা হলো টি1। এটা প্রমাণ হয়ে গেছে। আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি আর পরবর্তী স্লাইডে যাচ্ছি। এটাই সর্বশেষ অঙ্ক এবং এই অঙ্কটি একটু কঠিন, আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি। তোমরা এর পূর্বের অধ্যায়ের যে কনসেপ্টটা সেটা কাজে লাগবে। এটাই লাস্ট অঙ্ক। প্রশ্নটি পড়ো সবাই। 80 মিটার উচ্চ একটি পাহাড়ের চূড়া হতে একখণ্ড পাথর 128 মিটার পার সেকেন্ড বেগে এবং আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলো। পাথরখণ্ডটি পাহাড়ের পাদদেশ হতে কত দূরে গিয়ে ভূমিতে পড়বে? একটু কঠিন অঙ্কটা, চিত্রটি অঙ্কন করছি, শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যেই। এই হলো একটা পাহাড় এবং পাহাড়টির উচ্চতা কতটুক? 80 মিটার। এই মনে করো একটা পাহাড়, এটা পাহাড় কল্পনা করে নিতে পারো, এটা সম্পূর্ণ একটি পাহাড় এবং এই পাহাড়ের উচ্চতাটা হলো 80 মিটার। এই পাহাড়ের উচ্চতা 80 মিটার। এবার এই শীর্ষ হতে একটি বস্তুকে আনুভূমিক তলের সাথে 30 ডিগ্রি কোণে এই বিন্দু হতে একটি পাথরকে 128 মিটার পার সেকেন্ড বেগে এবং আনুভূমিক তলের সহিত 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। তাহলে পাথরটি এই দিক দিয়ে যাবে, তাই না? তো পাথরটি আসলো এইখানে। এবার এই পাথরটি পাহাড়ের পাদদেশ হতে কত দূরে গিয়ে ভূমিতে পড়বে? তাহলে ও এতটুকু দূরে গিয়ে ভূমিতে পড়ছে। তোমাকে এই অবিয়ের দূরত্বটা বের করতে বলছে। অর্থাৎ এখানে এই আনুভূমিক দূরত্বটা বের করতে বলছে, অবি দূরত্ব। তাহলে ধরি এই বিন্দু থেকে পাথরটি এই জায়গা থেকে এই দিকে গিয়ে এই বিতে আসছে টি সময়ে, স্মল টি সময়ে। কাজেই এখানে পাথরটি টি সময়ে অবিদূরত্ব অতিক্রম করে। এক্ষেত্রে লক্ষ্য করো, দেওয়া আছে পাহাড়ের উচ্চতা এইচ হলো 80 মিটার। দেখো 80 মিটার কিন্তু এই অংশটুকু, এই যে এইটুকু, এখানের এই অংশটুকু 80 মিটার, এইটুকু, এই দূরত্বটুকু হলো 80 মিটার। নিক্ষেপ বেগ ইউ ইকুয়াল টু 128 মিটার পার সেকেন্ড। এই নিয়মে কিন্তু আরেকটা অঙ্ক করব, যখন দুটো অঙ্ক পাশাপাশি, পরের ক্লাসে যখন দেখবে দুটো অঙ্ক পাশাপাশি, তখন বুঝতে পারবে সবগুলো। এবং নিক্ষেপ বেগ ইউ হলো 128 মিটার পার সেকেন্ড। নিক্ষেপ কোণ আলফাটা হলো 30 ডিগ্রি। এগুলো সব প্রশ্ন থেকে পেয়ে গেছি। এখান থেকে আমাদেরকে আনুভূমিক দূরত্ব অবিটা বের করতে হবে। ধরি পাথরটি
30 সেকেন্ড পর ভূমিতে পতিত হয়। এবার এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। দেখো, আমরা জানি এস বা এইচ, এস ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 FT স্কোয়ার। ইউ আদিবেগে, এফ সমতরণে, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস, এসটা এইচ হবে। এখানে দেখো, আমাদের এখানে এইচটা কত? 80 মিটার। এই কনসেপ্টটা বুঝলেই পুরো অঙ্কটাই বুঝবে। এই অংশটুকু হলো 80 মিটার। 80 মিটার কতটুকু আসে? আমরা এতটুকু উচ্চতাটা বের করব। এই যে এইটুক, এই জায়গা থেকে এই জায়গা হলো 80 মিটার। তাহলে এতটুক উচ্চতা বের করার জন্য আমাকে, এটা কি এই জায়গায় কি আমরা ঊর্ধ্বমুখী বেগ কল্পনা করব? তো এখানে দেখো এই কনসেপ্টটা, এই বিন্দু থেকে 128 মানে মিটার পার সেকেন্ড, 128 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। 128 মিটার বেগে উপরে এই দিক দিয়ে নিক্ষেপ করা হয়েছে ঊর্ধ্বমুখী বেগে, ইউ বেগে। বস্তু যত উপরে উঠবে, এদিকে যতই উঠবে তার বেগ ক্রমশ কমবে। যখনই ঊর্ধ্বমুখী বেগ শূন্য হবে, মানে উলম্ব উপাংশ শূন্য হবে, তখন আবার নিচে নামবে এই দিক দিয়ে। যখনই নিচে নামবে বেগ ক্রমশ বাড়বে, আর যখনই এখানে আসবে অর্থাৎ নিক্ষেপ স্থানের সমান্তরালে আসবে, তখনই যে বেগে নিক্ষেপ করা হয়েছে সেই বেগ অর্জন করবে। এখানে ছিল ঊর্ধ্বমুখী বেগ ইউ, এখানে ঊর্ধ্বমুখী বেগ ছিল ইউ, আর এখানে হবে নিম্নমুখী বেগ ইউ। তাহলে ঊর্ধ্বমুখী বেগ যদি প্লাস ইউ হয়, তাহলে এখানে নিম্নমুখী বেগটা হবে মাইনাস ইউ। কাজে আমরা এখান থেকে এই উচ্চতাটুকু হলো 80 মিটার। একটু মনোযোগ দাও। এই যে এইটুক 80 মিটার, এইটুক 80 মিটার। তাহলে এই 80 মিটার, এই যে এই অংশটুকু, এই 80 মিটার উচ্চতা বের করার জন্য, এই জায়গায় 80 মিটার উচ্চতা বের করার জন্য এখানে আমরা নিম্নমুখী বেগ মাইনাস ইউ কল্পনা করব। তাহলে এখানে আদি বেগ কত হবে? ইউটা হবে মাইনাস ইউটি। আর এখান থেকে বস্তুটা কোন দিকে যাচ্ছে? এই জায়গায় এখান থেকে বস্তুটা যাচ্ছে কিন্তু নিচের দিকে, কাজে এফটা হবে প্লাস জিটি স্কোয়ার। যদি এখানে কল্পনা করতাম এই জায়গায়, তাহলে এটা হতো মাইনাস জি। যেহেতু এখানে আসার পর এই জায়গায় আমরা নিম্নমুখী বেগ কল্পনা করছি। এখানে নিম্নমুখী বেগ কত? নিম্নমুখী, এই জায়গায় নিম্নমুখী আদি বেগ কত? মাইনাস ইউ, যে মাইনাস ইউটি প্লাস 1/2 জিটি স্কোয়ার সূত্র থেকে পাই। তাহলে এখানে বোঝার চেষ্টা করো। এই হলো 80 মাইনাস আদি বেগ, এটা তো উলম্ব দূরত্ব, কাজে ইউটা হবে এখানে আদি উলম্ব বেগ। আদি উলম্ব বেগটা কত? ইউ সাইন আলফা ইন্টু টি প্লাস 1/2 জিটি স্কোয়ার। এই অংশটুকু না বুঝলে আগামী দিন আবারও এটা অংশটুকু বুঝাবো প্রথম দিকে। এবার এখান থেকে আমরা এই জায়গা থেকে এখান থেকে ঘুরে ঘুরে এখানে আসছি টি সময়ে। তো কাজেই টি এর মান বের করব। বা আমাদের এখানে এইচটা কত? 80 ইকুয়াল টু মাইনাস নিক্ষেপ বেগ কত? ইউ কত? 128 সাইন আলফা হলো 30 ডিগ্রি ইন্টু টি প্লাস 1/2 ইন্টু জি হলো 9.8 ইন্টু টি স্কোয়ার। জি এর মানটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 80 ইকুয়াল টু মাইনাস 128 সাইন 30 ডিগ্রির মান 1/2 ইন্টু টি প্লাস এটা ভাগ করে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 4.9 টি স্কোয়ার। এই অংশটুকু আসলো। তোমরা এটা একটু বুঝে নাও, আবারও একটু দেখো। আমরা কিন্তু এই উচ্চতাটুকু বের করব, আমরা এই পাহাড়ের উচ্চতাটা বের করব 80 মিটার। এই 80 মিটার এইচ এর মান আমরা ধরছি 80 মিটার।
এই কনসেপ্টটা মাইনাস ইউটা বুঝো। তাহলে বস্তুটা আমরা এখানে এই 80 মিটারটা কল্পনা করব। 80 মিটার আসবে কোথা থেকে? এই জায়গা থেকে এই জায়গা আসবে। এখান থেকে এইটুকু হলো 80 মিটার, এটা 80 মিটার, এখান থেকে এইটা 80 মিটার। কাজে আমরা এখানে বস্তুর, এই জায়গায় বস্তুর নিম্নমুখী বেগ কল্পনা করব। এখানে ছিল ঊর্ধ্বমুখী বেগ ইউ, আর এখানে আসার পর নিম্নমুখী বেগ কত হবে? মাইনাস ইউ। কাজে আদিবেগটা কল্পনা করব এখানে আমরা নিম্নমুখী আদিবেগ। এখানে নিম্নমুখী আদিবেগ কত? ইউ হবে মাইনাস ইউ টি। টি সময় পড়ছে এখান থেকে এখানে, প্লাস এখান থেকে বস্তুটা কিভাবে গেছে? নিচের দিকে আসছে। নিম্নমুখী বস্তুর ক্ষেত্রে এফটা হবে প্লাস জি টি স্কোয়ার। আমরা এখান থেকে টিটা বের করব। আবার চিত্র অঙ্কন করছি। 80 মিটার উঁচু একটি পাহাড়ের শীর্ষ হতে 128 মিটার পার সেকেন্ড বেগে এবং আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো, এবং এটা পাহাড়ের পাদদেশ থেকে অবিদূরত্ব অতিক্রম করে। তাহলে অবিদূরত্বটা বের করব, এবং এখান থেকে এটা থেকে বিতে আসছে টি সময়ে, আমরা টি এর মানটা বের করব। এটা পূর্বের স্লাইডে আমরা দেখিয়েছিলাম। 6 দুগুণে 12, 4 দুগুণে 8 টি প্লাস 4.9 টি স্কোয়ার, এটা প্লাস 4.9 টি স্কোয়ার মাইনাস 64 টি, এই পাশে আসলে মাইনাস 8 টি। এটা দেখো মিডল টার্ম যাবে না, এখানে টি কত হবে? মাইনাস বি মাইনাস টি হবে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 6 বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2a। এই যে সূত্রটা x ইকুয়াল টু এ এক্স স্কোয়ার, এই যে সূত্রটা তোমরা পাইছো যে কোয়াড্রেটিক ইকুয়েশনে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু কত? মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac। তো এই অবস্থায় আমরা দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস 64 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 64 স্কোয়ার হলো 4096, মাইনাসে মাইনাসে প্লাস গুণ করলে 1568। ক্যালকুলেশন করলাম, এটার বর্গমূল 75.26। প্লাস চিহ্ন নিয়ে আমরা টি এর মান একটা পাবো, 64 প্লাস 75.26, টি এর মান এটা আসলো। এবার আমরা প্লাস চিহ্ন নিয়ে টি এর মান ধনাত্মক পেয়ে গেছি। এবার আমরা আবার চিত্র অঙ্কন করব। 80 মিটার উঁচু, এটা তো বুঝতেই পারছো সবাই, একটু কঠিন অঙ্কটা। এবার মাইনাস চিহ্ন নিয়ে দেখো, মাইনাস চিহ্ন নিয়ে এখানে মাইনাস আসলো, বিয়োগ করার পর এটা ঋণাত্মক চলে আসলো। সময়টা তো কখনোই ঋণাত্মক হতে পারে না, অতএব সময় কত? 14.21 সেকেন্ড। অর্থাৎ বস্তুটা এই বিন্দু থেকে বিতে আসছে 14.21 সেকেন্ডে। বস্তুটা এই বিন্দু থেকে, বস্তুটি এই বিন্দু হতে বস্তুটা বিতে আসছে 14.21 সেকেন্ডে। কাজেই এটা থেকে এখান থেকে বিতে আসছে 14.21 সেকেন্ডে। কাজেই 14.21 সেকেন্ডে অবি আনুভূমিক দূরত্ব অতিক্রম করে। অতএব নির্ণেয় আনুভূমিক দূরত্ব এস ইকুয়াল টু ভিটি সূত্র থেকে পাই। দেখো এখানে তো আনুভূমিক বরাবর তো ত্বরণ শূন্য, ভিটা কি? আনুভূমিক বেগ। তাহলে আনুভূমিক বেগ কত? ইউ কজ আলফা ইন্টু টি। আদি আনুভূমিক বেগ সবসময় অপরিবর্তিত থাকবে। তাহলে আনুভূমিক বেগটা কত? ইউ কজ আলফা ইন্টু টি।
ইউ কজ আলফা ইন্টু টি, ইউ এর মান কত 128, 128 কজ আলফা কত 30 ডিগ্রি ইন্টু টি, টি এর মান 14.1 সেকেন্ড। ঠিক ক্যালকুলেশন করো, কজ 30 ডিগ্রি মান কত √3/2, ক্যালকুলেশন করে 1570 মিটার। এটাই হলো আনসার। সময় শেষ হয়ে গেছে, আজকে আর করাচ্ছি না। তো সবাই ভালো থাকবে সবাই, আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে অধ্যায়টি আমি শেষ করে দিচ্ছি। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি।